নমস্কার, DipasThoughtSpicyHotে সবাইকে স্বাগত। মহাষ্টমীর শুভেচ্ছা ও অকৃত্রিম ভালোবাসা, একই সাথে পিছু পিছু নবমীর নিশি আসা। ফুরাতে চলল কয়টি দিনের আনন্দেতে ভাষা, ভুলে থাকা দুঃখ আর সকল কাঁদা হাসা। মায়ের বিদায় সময় আনে মনেতে হতাশা, ভালো রেখো সারা বছর এইটুকুই তো আশা। তুমিও ভালো থেকো মাগো তোমার স্বামীর ঘরে, এই মনটা কেবল রেখো শুধু সদা আলো করে। মনের মাঝের সকল ব্যথা সরিয়ে তুমি দাও, তোমার অসীম শক্তি কণার একটু দিয়ে যাও। মনের শক্তি কোনোদিনও হারিয়ে যেন না যায়, তোমার আশীর্বাদের হাত রেখো মামোর মাথায়। আসছে বছর আবার এসো অভয় প্রদান করে, ততদিন বিরাজ করো মনের মন্দিরে, এই মনের মন্দিরে। ভালো রেখো সকলেরে যারা রহিছে ভুবনে, ভক্তি ভরা পুষ্পাঞ্জলি রইল তব চরণে। বিপদ হতে রক্ষা করো তোমার 10টি হাতে, দেখো সকল সন্তান যেন থাকে দুধে ভাতে, মাগো থাকে দুধে ভাতে। তো বন্ধুগণ, মহা অষ্টমীর প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি তো শুরু করে দিলাম। প্রথমেই ছোট্টখাটো একটি স্বরচিত কবিতা দিয়ে শুরু করেছি। আজকে এই দুর্গা উৎসব উপলক্ষে আমি অষ্টমী নবমী তিথিতে আপনাদের সবাইয়ের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এইভাবে প্রকাশ করলাম। তো আজকের রেসিপিটি এই পুজো পার্বণের সময় মিষ্টি মুখ করে শুরু করলাম। যেহেতু আজকে অষ্টমী, সেহেতু লুচি তরকারি অনেক রকমই তো পদ হয়, তারপরে শেষ পাতে একটু মিষ্টি মুখ হলে খুবই ভালো লাগে। সেই উদ্দেশ্যে আজকে আমি একটি মিষ্টি জাতীয় খাবার বানানো দেখিয়ে নিচ্ছি, সেটি হলো গজা। আর যেহেতু জিভের মতো আকার দিয়ে এটি তৈরি হয়েছে, তাই নাম দিয়েছি জিভে গজা। তো শুরু করে দিই রেসিপিটি, শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখবেন প্লিজ। জিভে গজা বানানোর জন্য প্রয়োজন মতো আন্দাজ মতোই আমি একটু ময়দা নিয়ে নিলাম। আজকে পরিমাপ করে করছি না, আপনারা যে যার ইচ্ছে মতো যতটা নেবেন বাড়ির সদস্য অনুযায়ী সেই রকম পরিমাণে আটা ময়দা নিয়ে নেবেন। তো আমি ময়দাই নিয়েছি, তার মধ্যে প্রয়োজন মতো একটু লবণ যোগ করে নিলাম। তারপরেই ধীরে ধীরে সমস্ত উপকরণ দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। তারপরে দিয়ে নিলাম একটু কালো জিরে। কালো জিরের খুশবু খুবই ভালো লাগে আর দেখতেও একটু সুন্দর লাগে, সেই জন্য আমি কালো জিরে যোগ করেছি। তারপরে খানিকটা খাবার সোডা দিয়ে দিলাম, যেটাকে আমরা অনেকে মিঠা সোডা বলে থাকি। তো এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি এইভাবে হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এরপরে যোগ করব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল, এটা ময়ান হিসেবে আমি ব্যবহার করে নিচ্ছি। এখানে আপনারা ইচ্ছে হলে ঘিয়ের প্রয়োগও করতে পারেন। আজকে আমি একটু সাদা তেল সেটা যোগ করে নিলাম। এবার ভালোভাবে হাতের প্রেসার দিয়ে মেখে নিচ্ছি পুরো ময়দাটাতে, একেবারে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দোলে দোলে যেন একেবারে গুঁড়ো গুঁড়ো মিহি মিহি হয়ে যায় আর বেশ খাস্তা হতে পারে গজাটি। এইভাবে আঙুলের সাহায্যে দেখুন কিভাবে আমি করছি, এমনিভাবে মাখিয়ে নিতে হবে। আমরা ময়দা যখন আমরা পরোটা বানাই তখনও এইভাবে মাখি, তারপর এরকম ভালো খাবার বানানোর সময়তেও মাখি। এরকম হয়ে যাবে কখন বুঝতে পারবো, যখন এরকম প্রেসার দেব হাতে, এরকম মুঠি করলে দেখুন কেমন দলা পাকিয়ে গেল, আবার একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে পড়ে যাচ্ছে। ঠিক এই রকম অবস্থা এসে গেলে বোঝা যাবে যে ময়ামটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন জল যোগ করব, অল্প অল্প করে জল যোগ করে করে শক্ত আকারে একটি ডো বানাতে হবে। একসাথে অনেকটা জল দিলে হবে না, নরম হয়ে গেলে আজকে এই গজা রেসিপিটি ভালো হবে না। তাই খুব ধীরে ধীরে সামান্য অল্প অল্প করে জল মেখে মেখে বুঝে বুঝে মেখে নিতে হবে। তো এইভাবে আজকে রেসিপিটি আমি শুরু করেছি, শেষ পর্যন্ত থেকে আপনারা দেখে নিন। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা আমায় লাইক দেবেন প্লিজ। নতুন যেসব বন্ধু আসবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে। তো যথারীতি আমি ভালোভাবে থেসে থেসে এইভাবে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম শক্ত হয়েছে, আরও ভালোভাবে একটু থেসে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, থেসে নেওয়ার পর এরকম হয়েছে। এবার
আঙুল দিয়ে চেপে দেখবেন একটু কষ্ট করে প্রেসার দিলে এরকম ভেতরে যাচ্ছে আঙুলটা, না হলে নরম নরম হলে পরোটার থেকে শক্ত বানাতে হবে, নরম হলে ভালো হবে না। তো যাই হোক, এইভাবে আমি 10-15 মিনিট একটু রেখে দেব, তারপর আরও একবার ঠেসে নেব। গজাটা তখন বেশ ভালোভাবে খাস্তাভাবে বানানো সম্ভব হবে। তো যাই হোক, আমি মন দিয়ে মনোযোগ সহকারে যেমন রেসিপি বানাচ্ছি, বন্ধুরা আপনারাও মনোযোগ সহকারে দেখে নিন। তো যথারীতি ডো কমপ্লিট হয়েছে, তখন আমি এইভাবে ছোট্ট ছোট্ট একেবারে লেচি কেটে নিচ্ছি। ক্যামেরাতে এখানে অনেকটা বড় দেখাচ্ছে, কিন্তু আসলে বন্ধুরা খুবই ছোট্ট লেচি। আমরা যখন লুচি বানাই সেই লুচির আকারের থেকেও ছোট। তারপর এভাবে ভালোভাবে একটু গোল্লা পাকিয়ে নিয়েছি, দেখুন একটুখানি চেপে একটু চ্যাপ্টা মতো করে নিয়েছি। এরপর আমায় বেলে নিতে হবে। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে, অনেকটাই এরকম লেচি বানানো সম্ভব হয়েছে। এবার আমি যতটা সুন্দর সম্ভব হয় সেইভাবে আমি বেলে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু জিভে গজা, তাই জিভের আকৃতি দিয়েছি, দেখেছেন ডিম্বাকৃতি, আর বেশ পাতলা করে করেছি আর একটু লম্বাটে করে, যাতে দেখেই মনে হয় এটা যেন একটা জিভ। দেখেছেন, এইভাবে ধীরে ধীরে বেলুনি দিয়ে সুন্দর করে একটু বেলে নিতে হবে। ধীরে ধীরে আমি সমস্তগুলো পরপর আগে সাজিয়ে নিচ্ছি বেলে, তারপরে কি ধাপ আছে সেটি আপনাদের দেখাতে থাকবো। তো আপনারা দেখছেন তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই লাইক দেবেন আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের উৎসাহ পেলে আমিও খুবই উৎসাহিত হই, তো নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহটা ভালোভাবে জন্মায়। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো বেলতে থাকছি, যতগুলো এই বোর্ডটার মধ্যে বেলে রাখা সম্ভব ততগুলো আমি বেলে নেব, তারপর আবার থালিতে তুলে রেখে পুনরায় বেলতে থাকবো। এইভাবে সমস্ত, প্রথমে আমি 5টি বেলে নিচ্ছি। 5টি বেলে নেওয়ার পর আমায় আসল কাজটি করতে হবে, যেটা না করলে গজাটি বানানো একেবারেই সম্ভব নয়, ফুলে ফুলে লুচির মতো হয়ে যাবে। তো সেটি করার জন্য আমায় করতে হচ্ছে, একটি কাঁটা চামচ নিতে হবে আর এইভাবে ফুটো ফুটো করতে হবে। বন্ধুরা, এখানে ছুরি দিয়েও করা যেতে পারে, ছোটো ছোটো একটু দাগ টেনে ফুটো, কিংবা খুন্তির কিনারাটা দিয়েও ঠুকে ঠুকে এরকম ফুটো বানানো যায়। মোটামুটি আমাকে এরকম প্রেসার দিয়ে এই ফুটোগুলো বানিয়ে নিতে হবে, যাতে তেলে দিলেই ভাজা হয়ে ফুলে না ওঠে, না হয়তো লুচির মতো হয়ে যাবে। তো গজা বানানোর এই বিশেষ ধাপটি খুবই গুরুত্বপূর্ণ। মিষ্টি মিষ্টি এই জিভে গজা, খেতে ভালোবাসে রাজা প্রজা, বানানোটাও যে খুবই সোজা, তাই তো লাগে ভারী মজা। ওহ, হয়েছে হয়েছে, এত ফুটো করলে ধৈর্যের বাঁধটাও ফুটো হয়ে যাবে। তো এইভাবে সমস্তটা বেলে টেলে ফুটো করে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুগণ, আপনারা ধৈর্য ধরে একটু দেখে নিন। এই যে হয়ে গিয়েছে আমার, এইভাবে সমস্তটা রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে একটা থালির মধ্যে তুলে নিয়েছি। এইভাবে সমস্তটাই আমাকে বারবার ধরে করে নিতে হবে। বাকি যেই লেচিগুলো রয়েছে সেগুলো এই একই পদ্ধতিতে বানিয়ে আমি রেডি সেডি করে নিয়ে আবার ফেরত আসছি। দেখুন, হয়ে গিয়েছে সমস্তগুলো বেলা আর ফুটো করা। তারপর এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে ওই থালিটাতে তো দেখালাম, ওটা ভর্তি হয়ে যেতে বাকি এই বোর্ডটার মধ্যেও সাজিয়ে নিয়েছি। আজকে এই চপিং বোর্ডটাকে আমি এই ঢাল করেছি, মানে এইগুলো বানানোর জন্য বেশ বড় সড়ো আছে, তাই আমার বেলে নিতে একটু লম্বা করে বেলে নিতে সুবিধে হবে, তাই এই চপিং বোর্ডটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি বেলে নিয়েছি। তো এইভাবে সমস্তটা কমপ্লিট, সমস্ত জায়গা জুড়ে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার চলে যেতে হবে রান্নাঘরে। রান্নাঘরে উনুন জ্বালিয়ে নিতে হবে। এবার সেখানে ধীরে ধীরে সমস্তগুলো ভেজে নিতে হবে। তো চলুন বন্ধুরা, চলে যাই গ্যাস চুলাতে। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণ সাদা তেল যোগ করে নিলাম। সাদা তেলটি যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। খুব বেশি গরম করলে হবে না, ছাঁ করে যখনই ছাড়বো লাল হয়ে যাবে চট করে, তাই গ্যাসটাকে মাঝারি আঁচে রেখে আমাকে একটু গরম করে নিতে হবে হালকা মতো। যেই হয়ে গেল তখন এবার ধীরে ধীরে এই একটি একটি করে সমস্ত লেচিগুলো, মানে বেলে নেওয়া লেচিগুলো ছেড়ে দিতে হবে। তারপর ধীরে ধীরে কম আঁচেই ভেজে নিতে হবে, একদম আঁচ বাড়ালে চলবে না। দরকার হলে আঁচটা বরঞ্চ কমিয়ে দেওয়াও ভালো এই অবস্থাতে, কেননা অর্ধেক তেল তো গরম হয়েই গিয়েছে। এবার অল্প অল্প আঁচে ঢিমি ঢিমিতে ধীরে ধীরে গজা ভেজে নিতে হয়।
বেশি আঁচ করে ভাজলে চট করে লাল হয়ে যায় আর ভেতরটা ভাজা হয় না। তো সেই জন্য কম আঁচ করে একটু সময় ধরে ধীরে ধীরে ধৈর্য ধরে সমস্ত লেচিগুলিকে ভেজে নিতে হবে। লুচির মতোই, লুচি যেমন তেজ আঁচে ভেজে নিতে হয় ঝটপট, আর গজাগুলো যেহেতু কড়কড়ে করে ভাজবো সেই জন্য মৃদু আঁচ করে ধীরে ধীরে লালচে সোনালি আভা এলেই নামিয়ে নিতে হবে, সেই পর্যন্ত ভাজতে হবে। দেখুন বন্ধুরা, হালকা হালকা কালার এসেছে। এবার উল্টে পাল্টে বারবার ধরে এপাশ ওপাশ করে আমাকে ভেজে নিতে হবে। তারপর সুন্দর একটা যখনই রং এসে যাবে তুলে নেব। দেখুন এইরকম অবস্থা এসেছে রংটা। যেহেতু এটা গরম, তুলে রাখার পরেও এর কুকিং প্রসেস চলতে থাকবে, সেই জন্য সামান্য একটু রং আসার পরেই তুলে নিতে হবে। গামলির মধ্যে আমি সমস্তটা ধীরে ধীরে তুলে নিলাম। এইভাবে 2-3 ব্যাচে আমাকে সমস্তগুলো ভেজে নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুগণ, যথারীতি সমস্তটাই আমি ভেজে এইরকম গামলার মধ্যে তুলে রেখে নিয়েছি। দেখেছেন কালারটা এখন কীরকম এসেছে। এইবার বেশ খড়খড়েও হয়েছে, মানে খাস্তা হয়েছে, শক্ত। এরকম অবস্থাতে রেখে দিতেও পারেন আপনারা। এটা গজা হবে না, এটা নিমকি স্টাইল হয়ে গিয়েছে। শুধু এই জিনিসটি ভেজে আপনারা চায়ের সাথে খেতেও ভালো লাগবে, এভাবেও আপনারা খেতে পারেন। তো এখন গজার জন্য আমাকে আর কিছু প্রস্তুতি নিতে হবে। দেখুন কীরকম এর আওয়াজ হচ্ছে, সেটা শুনেই বুঝতে পারবেন কতটা খাস্তা কড়কড়ে হয়েছে। তারপর এই গজা বানানোর জন্য এর পরবর্তী ধাপে আমাকে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটাও দেখিয়ে নেব। তার আগে আমি ভেঙে একটু দেখিয়ে নিলাম কীরকম কুড়কুড়ে মুচমুচে হয়েছে। তো বন্ধুরা চলে আসুন এবার পরবর্তী অধ্যায়, মানে এই গজা বানানোর প্রসেসে চলে এলাম। আমি কড়াটি আবার গরম করতে বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি অল্প করে একটু জল, তার মধ্যে বেশ কিছুটা চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি খাবেন বা যেরকম কড়কড়ে শক্ত এই গজাটি বানাতে চাইবেন, কি রস রস চিটচিটে এরকম রাখবেন, সেই বুঝে আপনাকে চিনিটি নিতে হবে। আপনারা যদি একটু রসালো ভাব খেতে চান তখন চিনির পরিমাণটা অল্প দিয়ে জলের পরিমাণটা বেশি রাখতে হবে। আর যদি একটু খড়খড়ে পুরো শুকনো শুকনো চিনির মিষ্টি মিষ্টি গজা খেতে চান তখন আপনাদের চিনির পরিমাণটা বেশি রেখে জলটা অল্প রাখতে হবে। তো সেই মতো চিনিটি আমি দিয়েছি। আমি মাঝারি রকম বানাচ্ছি, আপনারা তাহলে দেখে বুঝে নিতে পারবেন। খুব শক্ত কড়কড়ে চিনিওয়ালা গজা রাখছি না, আর চটচটে গজাও বানাচ্ছি না, একটা মাঝামাঝি শুকনো টাইপের গজা হচ্ছে। তো যাই হোক, আমি সমস্ত চিনিটা দিয়ে গলিয়ে নেওয়া অবধি খুন্তি চালিয়ে নিয়েছি। তারপর এই যে নেড়ে নেড়ে একটু একটু করে রস তুলে দেখে নিচ্ছি কীরকম রসের গতি, মানে কতটা চিট এসেছে সেটা বোঝানোর চেষ্টা করছি। এরকম ফেনা ফেনা হয়ে গিয়েছে, এই যে দেখুন গড়ছে, হালকা চটচটে ভাব এসেছে, কিন্তু আরও একটু চিট নিয়ে আসতে হবে যাতে আঠাটা গজা পড়লেই তাতে ধরে নিতে পারে। তো এবার এই দেখে নিন, এখন হাত দিয়ে আমি একটু আঙুল দিয়ে এরকম টেনে টেনে দেখছি, বেশ ভালোই চিট এসে গিয়েছে। দেখেছেন বন্ধুরা এই কনসিস্টেন্সিটা কীরকম এসেছে। এখন এখানে আমাকে আঁচটা একেবারে কম করে নিতে হবে, না হলে এই যেইটুকু রস চটপট করে শুকিয়ে যাবে তাপে। তো সেই জন্য আঁচটা একেবারে সামান্য করে দিয়েছি, দিয়ে ঝটঝট করে এই সমস্ত গজাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে চটপট করে খুন্তি চালিয়ে প্রতিটা গজাতে, মানে এই যে নিমকি এখন যেটা ভাজা হয়েছে ওর মধ্যে সমস্ত চিনির রসটা যাতে চলে যেতে পারে, লেগে যেতে পারে, চটপট করে খুন্তি চালিয়ে আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন
এই গজাগুলো যেহেতু একটু বড় হয় তাই গোল করা হলে সুবিধা হয়। তো যাই হোক, আমার যেমন করা রয়েছে সেইটার মধ্যেই আমি চেষ্টা করছি চটপট করে নেওয়ার। দেখেছেন জমে যাচ্ছে, খুন্তিতে চিনিগুলো এরকম জমে গিয়েছে। তো মনে হচ্ছে আমায় আরেকটু চিনি বানাতে হবে। এই কম পড়ে গিয়েছে যেহেতু ছোট্ট কড়াটি, সেই জন্য নাড়তে আমার একটু অসুবিধে হচ্ছিল, সেই জন্য একটু চিনির রসটা ঠিকঠাকভাবে মেলানো সম্ভব হয়নি। তো কিছুই প্রবলেম নেই, এটাকে আমি গামলিতে আরেকবার তুলে রেখে নেব, দিয়ে আর একটু সামান্য রস বানিয়ে আবার একবার মিশিয়ে নেব। তো ওইভাবে আমি করে নিয়েছি। এখন দেখুন সমস্তটা কমপ্লিট হওয়ার পর এরম দেখতে হয়েছে। তারপর আমি সুন্দরভাবে থালিতে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই রকম দেখতে হয়েছে। সাজিয়ে নেওয়ার পর ফুলের আকৃতি লাগছে, যাতে ভালো লাগে সেই উদ্দেশ্যে আমি এইভাবে রাখলাম। তো সমস্ত ফটোগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুগণ, বলুন তো আজকের রেসিপিটি কেমন লাগলো? পুজো পার্বণের সময় এরকম মিষ্টিমুখ করতে কেমন লাগে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে আমার সাথে দীপাস থট স্পাইসি হটকে উৎসাহিত করতে সবাই আপনারা আমাকে এতটা মূল্যবান সময় দিলেন, সেই জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আগামী আবার একটি পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। আর সবশেষে বলে নিই, এই যে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা ওই চিনি গুঁড়োগুলো, যাতে একটু দেখতে ভালো লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই আমাকে এইভাবেই উৎসাহিত করতে থাকুন। পুজো খুব ভালো কাটুক। আবার নতুন রেসিপি নিয়ে আরেকদিন হাজির হয়ে যাব। ততক্ষণ সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাপি নবরাত্রি।